সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো কোনো যুক্তিযুক্ত বিষয় হয়নি। এখন বলবে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না, এটা বলে স্বৈরাচারের দোষর। এটা ভাই আপনারা ভাবেন গিয়ে স্বৈরাচারের দোষর। আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনাদের উচিত হয়েছে, আওয়ামী লীগকে ছাড়া আপনারা একটা ইলেকশন করবেন, সেটা আপনাদের মতামত। ভিপি নূরের কাছে সেনাপ্রধানকে ক্ষমা চাইতে হবে, এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। এটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ দেখেন খুব অল্প সময়ের ব্যবধানে দেশের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের খবর ছড়িয়ে পড়ে সমাজ পাতায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের যে অবস্থাটা, এটা যদি দেখার মেশিন থাকতো, আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন, অনেকটা অসহায়ত্ব ওনার চেহারায় ফুটে ওঠে। এটার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি, বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইব ক্রিয়েট করতে পারেন, তো সেই ভাইবটা ক্রিয়েটের জন্য এতদিন যাবত ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন, যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল মুথানবাল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজনের বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে বুঝবো। সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো কোনো যুক্তিযুক্ত বিষয় হয়নি। এখন বলবে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না, এটা বলে স্বৈরাচারের দোষর। এটা ভাই আপনারা ভাবেন গিয়ে স্বৈরাচারের দোষর। আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনাদের উচিত হয়েছে, আওয়ামী লীগকে ছাড়া আপনারা একটা ইলেকশন করবেন, সেটা আপনাদের মতামত। কিন্তু কালের সাক্ষী হিসাবে, ইতিহাসের সাক্ষী হিসাবে আমি বলবো যে বাংলাদেশ আরেকটা নির্বাচন করতে যাচ্ছে, যেটা ঘৃণিত নির্বাচন, যেটার জন্য আবার ভবিষ্যতের আবার আরেকটা প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে তোমরা তো কোনো প্রতিবাদ করো নাই, একদলীয় নির্বাচন হয়েছিল। এখন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেন, জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করেন, যা ইচ্ছা তা করেন, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলবো যে এটা উচিত না। এবং আপনারা কাকে সুবিধা দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যাপার। আওয়ামী লীগ ক্ষমতা আসবে না, আপনারা ক্ষমতা আসবেন, সেটা জাতি দেখবে, ভোটাররা দেখবে। এখন যে জিনিসটা হচ্ছে, এটা বলছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আজকে এটা নিয়ে কথা বলেছে। উনি বলছেন যে হ্যাঁ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা ভাবছি, আইনগতভাবে তাদের বিরুদ্ধে কি কি করা যায়। তার মানে কি? তার মানে হচ্ছে রাষ্ট্রের সম্মতি আছে এবং এই যে যে তিন পার্টিকে দাওয়াত দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে, হয়তো ওইখানে সেটাই হয়তো একটা মুখ্য বিষয় হবে এবং সেখান থেকে হয়তো ঘোষণাও আসতে পারে যে জাতীয় পার্টিকে আমরা বাদ দেবো, জাতীয় পার্টিকে ছাড়াই আমরা ইলেকশন করবো। পিআর পদ্ধতি নিয়েই তো দাবি আছে, ওদের তো অন্য কোনো দাবি এই মুহূর্তে খুব বড় ধরনের দাবি নাই। আমরা এটা চাই না। আপনি যদি তাহলে আমাদেরকে নিতে হয় তাহলে এটা করতে হবে। আমরা পিআর পদ্ধতি চাই। আপনি পিআর পদ্ধতি না দিতে পারলে তাহলে জাতীয় পার্টিকে বন্ধ, নিষিদ্ধ করে দেন, কারণ আমরা তাহলে বিরোধী দল হতে চাই। হতে পারে, এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। এই গিভ অ্যান্ড টেকে কে কোথায় কি পাবে আমি জানি না, বাট ইলেকশন ডক্টর ইউনূস ডিসাইডেড যে ফেব্রুয়ারিতে করবেন। এখন ফেব্রুয়ারিতে যে ইলেকশন উনি করতে যাচ্ছেন সেটা কি উনি আয়োজন করতে পারবেন না আরেকটা তত্ত্বাবধায়ক সরকার এসে করবে, সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার। সেটা নিয়ে আমরা বলতে পারি না, কারণ পরিস্থিতি যা, যদি এরকম অবনতি হইতেই থাকে ডেলি ডেলি, তো সরকার উপস্থিত থাকা সত্ত্বেও যদি এমন হয় যে মত প্রকাশ করার জন্য সাংবাদিকদের জেলে যেতে হয়, যদি এমন হয় যে মুক্তিযোদ্ধাদেরকে একটা সমাবেশে যাওয়ার জন্য ট্যাগ লাগিয়ে তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে জেলে ঢুকানো হয়, শিক্ষক, সাংবাদিক সবার মত প্রকাশে যখন বাধা আসে, তখন তাহলে এই বদ্ধ পরিস্থিতি এবং একদল আরেক দলকে খুনাখুনির যে রাজনীতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশ কোথায় যায় আমি জানি না। আপনিও জানেন না, আপনিও বলতে পারবেন না যে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা। বাট ডক্টর ইউনূস নির্বাচন করার জন্য উদ্গ্রীব, আমি এটা বিশ্বাস করি। ফেব্রুয়ারিতে উনি ইলেকশন দেবেন বলছেন, সেটা তো আমি বিশ্বাস করি। কিন্তু পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে,
নির্বাচন মানে যে যে জায়গায় যাওয়ার কথা, নির্বাচনের রোড ম্যাপ যেখানে দিয়েছে সেটা ডিরেইলড হয় কিনা, এই আশঙ্কা তো আমি নই শুধু, যে কোনো ব্যক্তি করছে। আজকে যাদের সাথে দেখা হয়, আপনিও জানেন, আমরা সাংবাদিক বলে মানুষ আমাদের কাছে বেশি জানতে চায়, বা ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে? এটা একটা বড় কোশ্চেন, ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে? সব জায়গায় একই কোশ্চেন। তার মানে কি সরকার ওই আস্থা দিতে পারে নাই, ওই ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে নাই যে মানুষ বিশ্বাস করবে যে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে বা ইলেকশন শান্তিপূর্ণভাবে হবে। কারণ পরিস্থিতি এখন যেভাবে ঘোলাটে করে রেখেছে, যেভাবে একতরফা ইলেকশন করতে চাচ্ছে, যেভাবে প্রতিদ্বন্দ্বীহীন একটা ইলেকশন করতে চাচ্ছে, এটা নিয়ে সন্দেহ তো মানুষের থাকবেই যে পরস্পর অসহিষ্ণুতার মধ্য দিয়ে আরেক দলকে কেটে, যেখানে বলা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই কেন, তার জন্য এতদিন আন্দোলন করে আবার একক ইলেকশন করার জন্যই আমাদের এই প্রসেসটা চলছে, এবং সরকারের সেখানে সায় আছে। আগে যারা খেয়েছে, তোমরা খাইছো, তোমরা আর খাইও না, এখন আমরা খাবো। কিন্তু কথা এটা ছিল না, কথা তো এটা ছিল না, কথা ছিল যে আমরা একটা ফেয়ার ইলেকশন দেব, যেখানে যারা শক্তিশালী তারা নির্বাচিত হয়ে আসবে। কথা ছিল আমাদের বাক স্বাধীনতা থাকবে। কথা ছিল সাংবাদিকরা মন খুলে কথা বলতে পারবে। কথা এটা ছিল না যে মুক্তিযুদ্ধকে হেয় করতে হবে। ভিপি নূরের কাছে সেনাপ্রধানকে ক্ষমা চাইতে হবে, এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। এটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ দেখেন, সেনাবাহিনী একটা নৃশংস হামলা চালালো, সরকার তদন্ত কমিটি গঠন করেছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে যে কেউ ছাড় পাবে না। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই ভিপি নূরের খোঁজ খবর নিয়েছে, এমনকি যে বিএনপি ভিপি নূরের উপর হামলায় খুশি, হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ যে মিছিল করেছে সেখানেও ছাত্রদল হামলা করেছে ঝিনাইদহে, আপনারা দেখেছেন। তারপরও দফায় 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 বিএনপি খোঁজ নিয়েছে, এমনকি বেগম খালেদা জিয়াও ভিপি নূরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছে। যে বাংলাদেশে বেগম খালেদা জিয়া আমিরে জামাত, জামাতের নায়েবে আমির এবং জামাতের অন্যান্য নেতৃবৃন্দ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, আসিফ নজরুল সহ সব উপদেষ্টারা ভিপি নূরের খোঁজ নিতে পারেন, সেখানে সেনাপ্রধান একবারও ভিপি নূরের খোঁজ নিলেন না, কিংবা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন না। বরং কি করেছে, আইএসপি এর বিবৃতিতে বেপরোয়া কথা বলা হয়েছে, জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদকে সমমর্যাদার দল হিসেবে উপস্থাপন করা হয়েছে, এবং ভিপি নূরকেই কার্যত দায়ী করা হয়েছে, এবং এটাকে মব বলে দমন করার জিরো টলারেন্স নীতির কথা সেনাবাহিনী আইএসপি এর বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে, যেটা এক ধরনের ধৃষ্টতা। ভিপি নূরের উপর হামলা যে কত বড় অপরাধ হয়েছে এটা বিশ্লেষণ করার অপেক্ষা রাখে না। এখন করণীয় কি, যেখানে স্পষ্টত সমগ্র জাতির চোখের সামনে, দ্যাট মিনস মিডিয়ার সামনে একদম ট্রান্সপারেন্ট ভিডিও আছে এবং নাম পরিচয় সহ সবকিছু বের হয়েছে এই হামলাকারী সেনা অফিসাররা কারা, সেই জায়গায় তদন্তের পর ওই সেনা অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বা সরকার ব্যবস্থা নেবে, এটা আমরা আশা করি। কিন্তু তার আগে সেনা প্রধান হিসাবে মিস্টার ওয়াকরুজ্জামান দুঃখ প্রকাশ করা বা বিভিন্ন খোঁজ খবর নেওয়া, এটা তো মিনিমাম কার্টেজি ছিল, কিন্তু সেটা নেননি। এর অর্থ কি, কিছুদিন আগেও বিভিন্ন সেনাবাহিনীকে সার্ভিস দিয়েছেন, সেনাবাহিনীর পক্ষে বলেছেন, ওয়াকারের পক্ষে বলেছেন, ওয়াকার গ্লোরিফাই করেছেন, অথচ সেই বিভিন্ন উপর যে বিদ্বেষ, তাকে টার্গেট করেছে। এটা স্পষ্টতই বোঝা যায় যে ভারতের নির্দেশে ভিপিনুরকে চুজ করে তাকে পিটানো হয়েছে। এতে সেনাবাহিনী মোটেও দুঃখ প্রকাশ করবে না কিংবা অনুতপ্ত হবে না। যদি মিস্টেকেনলি এটা হয়ে যেত, এতদিনে ওয়াকার দুঃখ প্রকাশ করতেন। বোঝা যায় দুঃখ প্রকাশ না করা, বরং বেপরোয়া বিবৃতি দেওয়া আইএসপিআর এর, স্পষ্টতই বোঝা যায় যে এটা সেনাবাহিনীর পরিকল্পিত হামলা ছিল ভিপিনের উপর। আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য, যে রব অ্যাসাইনমেন্ট দিয়েছে যে কোনো একজন রাজনৈতিক নেতাকে পিটাও। খুব অল্প সময়ের ব্যবধানে দেশের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের খবর ছড়িয়ে পড়ে সমাজ পাতায়, জানিয়ে রাজনীতির মাঠ থেকে সমাজ পাতায় শুরু হয়েছে নানামুখী গসিপ গুঞ্জন। সমাজ পাতায় খবর উঠে যায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান, যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিষ্কার করে বলেছেন জেনারেল ওয়াকার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেননি, অন্তত তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
তবে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে প্রবাসে অবস্থারত জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার সেনাপ্রধান ওয়াকার তাদের নিজের আদালতে করতে চান, কিন্তু সেনা আইনে গুম কোনো অপরাধ হিসেবেই চিহ্নিত নয়। ফলে সেখানে এর বিচার করতে দিলে তা প্রহসনে পরিণত হবে। তাই এই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোথাও সম্ভব নয় বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকালে জেনারেল ওয়াকারকে সাফ জানিয়ে দিয়েছেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। এতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরি। এর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো ও সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যা ভোটার পরিস্থিতি, নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর পরিবেশের দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR। এতে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরবর্তীতে গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন